ডেভিল হান্ট তো সাকসেসফুল হয় নাই। যখন সুষ্ঠু রাজনীতি থাকে না, একটা সমাজে যখন গণতান্ত্রিক চর্চা থাকে না, না থাকলে যেটা হয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। রাজনৈতিক দলের নেতৃত্বকে যে পরিমাণ আস্থায় নেওয়ার দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা সেই পরিমাণ আস্থায় নেননি। দেশের সামগ্রিক যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তার যে অবনতি ঘটেছে তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়। আর বিশেষ করে আমরা যেটা আশা করেছিলাম, আমি আবার পুরনো কথায় ফেরত যেতে চাই যে অপারেশন ডেভিল হান্ট একটা আমাদের দেশে হয়েছিল। ডেভিল হান্ট তো সাকসেসফুল হয় নাই। যদি সাকসেসফুল হতো তাহলে ইলিগাল আর্মস যেগুলো আছে এবং ক্রিমিনালস গ্যাং, কিশোর গ্যাং, এই সমস্ত অনেক গ্যাং যারা কাজ করে, এই জায়গাগুলো রিকভার করা যায়নি। এবং একই সঙ্গে পুলিশের যে সক্ষমতা, যেটি আশা করা হয়েছিল যে অন্তর্বর্তী সরকার, জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছিল যে আগামী নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশের জন্য অন্ততপক্ষে পুলিশের সক্ষমতাটাকে বাড়াবে, অন্যান্য এজেন্সিগুলো, গোয়েন্দা সংস্থাগুলো তাদের তৎপরতাটা আরও সক্ষম হবে। এই জায়গাগুলোর যে ফেলিওর, সেই ফেলিওর কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, দুঃখজনক ঘটনা, আমি অত্যন্ত শোকাহত এবং যে ছাত্র বন্ধুটি মারা গেলেন তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। এটি হয়তো বা ঘটতো না। কিন্তু বিষয়টা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাউন্ডে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র রাজনীতি করেছি, আমি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলাম কেন্দ্রীয় কমিটির, আমরা সে সময় কিন্তু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার একটা নিজস্ব এক ধরনের প্রস্তুতিমূলক জায়গা থাকতো অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির সাথে মিলে। আমার মনে হয়েছে এই জায়গায়ও সমন্বয়ের একটা ব্যাপক ঘাটতি হয়েছে। যখন সুষ্ঠু রাজনীতি থাকে না, একটা সমাজে যখন গণতান্ত্রিক চর্চা থাকে না, না থাকলে যেটা হয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এবং যে কারণে অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টারাও বলতে বাধ্য হচ্ছেন যে বাংলাদেশে উগ্রবাদের জায়গা হবে না। কিন্তু যেগুলো ঘটছে এগুলো তো তারুণ্যের উগ্রবাদেরই বহিঃপ্রকাশ। এবং আপনি যে এই যে মবের রাজত্ব যেটি বলে, মব মানে কি? এটা তো এক ধরনের সন্ত্রাস। তাহলে আজকে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, তাহলে যারা আওয়ামী লীগ করে না কিন্তু সন্ত্রাসী, তারা কি এই আইনের আওতায় পড়ে না? তারা কি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে না? তারা কি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করছে না? ফলে তাদের তৎপরতাকে নিষিদ্ধ করবেন কিভাবে আপনি? আজকে যখন আজকেও পত্রিকায় দেখলাম জাতীয় সঙ্গীত গাইছে বগুড়ায়, সেখানে বাধা দেওয়া হচ্ছে কি এই ঘন্টা দুয়েক আগে, এবং সহিংস উপায়ে তাদের উপরে হামলা করা হচ্ছে। এখন জাতীয় সঙ্গীত আমাদের রাষ্ট্রের সাথে সম্পর্কিত, ফলে সেখানে কোন বয়সী লোকেরা এসে বাধা দিচ্ছে আপনি দেখেন। তাহলে এই যে উগ্রবাদ, এটাই তো উগ্রবাদ। আপনি জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না। এটার মূল কারণ কি মনে করেন? এই উগ্রবাদের এইটার একটা পলিটিক্স আছে। মনে রাখবেন যে সমাজের কোনো কিছুই কিন্তু রাজনীতি নিরপেক্ষ না, সবকিছুর পেছনেই। আচ্ছা, সামরিক হত্যাকাণ্ডের ঘটনাটাকেও কি আপনি মানে রাজনীতির কোনো সম্পৃক্ততা পান নাকি এটা বর্তমানের সিচুয়েশনে? আমার সেটা জানা নাই। কিন্তু এই সমস্ত কাজ যারা ঘটায় তারা তো কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠীর মদদেই সমাজে টিকে থাকে। তো হবে না। নির্বাচন যদি কিংস পার্টির নির্বাচন হয়, নির্বাচন যদি উগ্রবাদ প্রতিষ্ঠার নির্বাচন হয়, নির্বাচন যদি বাংলাদেশকে নাকচ করে হয়, নির্বাচন যদি সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে হয়, নির্বাচন যদি একটা সন্ত্রাসবাদী কায়দার হয়, তাহলে তো সেই নির্বাচন। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে সংশয়ের জায়গাগুলো প্রকাশ করছেন বা বলছেন, এমন পরিস্থিতিতে একটা নির্বাচন দিলেও সেটি যেনতেন নির্বাচন হওয়া বা না হওয়ার একটা আশঙ্কা বা সম্ভাবনা থাকে কিনা? দেখেন, এইখানেই তো কথা। সেটা হলো, আমি শুরু থেকে অনেক জায়গায় বলেছি, রাজনৈতিক দলের নেতৃত্বকে যে পরিমাণ আস্থায় নেওয়ার দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা সেই পরিমাণ আস্থায় নেননি। তারা নিজেরাই নিজেদেরকে অনেক ক্ষেত্রে নিতে পারেননি। আপনার কাছে কি মনে হয়? না, তাদের অক্ষমতার জায়গাটা কোথায়? কে তাদেরকে বাধা দিয়েছে? কেউ কি বলেছে যে বিএনপির সাথে খুব আলাদা করে গুরুত্ব দিয়ে কথা বলা যাবে না? কেউ কি বলেছে যে সিপিবির সাথে বা বামপন্থী দলের সাথে খুব স্পেশাল গুরুত্ব দিয়ে কথা বলা যাবে না? অন্যান্য যে ক্রিয়াশীল দল আছে যারা এই জুলাই অভ্যুত্থানে যারা সামিল ছিল, তাদের সাথে কথা বলা যাবে না? কে মানা করেছে? কেউ তো মানা করে নাই। তাহলে কেন পলিটিক্যাল অল পার্টিকে কেন ইনভলভ করা হচ্ছে না? কেন আপনার কাছে কি মনে হয় কেন হচ্ছে না? এইটা আমার কাছে মনে হয়েছে যে একটা ওভার কনফিডেন্স কারো মধ্যে কাজ করছে। এবং আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা আছেন তারা তো চিন্তার দিক থেকে এক একজন এক এক ঘরানার মানুষ। কেউ এনজিও সমাজ থেকে এসেছেন, কেউ সেনাবাহিনীর ব্যাকগ্রাউন্ড, কারো আবার বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ড। সকল ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে একটা ঐক্যতানের সুর থাকার কথা ছিল, সেই সুরটা দেখা যাচ্ছে না। একজন একটা কথা বলছেন, পরের জন তার বাইরে কথা বলছেন। তারা বলছেন যে তারা অতি দ্রুত গণতান্ত্রিক উত্তরণ করবেন, আবার কেউ কেউ বলছেন জনগণ চায় আমরা 5 বছর
আমরা যেন থাকি।